কুকে দোষ দিতে থাকে। তারপর কোনোভাবে নিজেকে সামলে সুহানি নিজের চিকিৎসা করে, তারপর আবার নিজের রুমে ফিরে যায়। কিন্তু ওই সময় সে বুঝতে পারে রাজীব বিছানায় নেই। সে বুঝতেই পারছিল না এত রাতে রাজীব কোথায় যেতে পারে। সে রাজীবকে দেখার জন্য যখন জানালার কাছে যায়, তখন সুহানি তার জীবনের সবচেয়ে ভয়ানক দৃশ্য দেখতে পায়। একটি পিঠ কাটা মহিলা তার দিকে হেঁটে আসছিল। তার হাত পা বাঁধা ছিল, কিন্তু সেই অবস্থাতে ওই ছোট বাচ্চাগুলো আমার উপর হামলা করলো। এখন আবার রাজীব গায়েব হয়ে গেল, আর এখন আবার ওই মহিলা। নিশ্চয়ই এসবের মাঝে কোনো যোগসূত্র আছে। এসব বলে সুহানি যখনই পেছনে ঘুরে তাকায়, তখন দেখে রাজীব তার পিছনে দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ আগেই বাইরে থেকে এসেছে। কিন্তু সুহানি রাজীবকে কোনো কিছু জিজ্ঞাসা করার আগে রাজীব সুহানিকে রাগানোর জন্য বাজে বাজে কথা বলতে শুরু করে। এমন কিছু নেই এখানে, এগুলো তোমার মনের ভুল। সত্য কথাটা হলো তুমি এখনো তোমার প্রেমিকের কাছে যেতে চাও নোংরামি করতে। শুধু আমাকে দিয়ে তোমার পেট ভরবে না, তাই না? আমি বলছি ঈশ্বরের জন্য হলেও চুপ হয়ে যাও। কেন কেন চুপ হয়ে যাব? হ্যাঁ, সত্য কথা শুনতে লজ্জা লাগে, তাই না? আরে আমি তো এটাও জানি না তুই এখন যেই বাচ্চাটাকে পেটে ধরে রেখেছিস সেটা আমার রক্ত না অন্য কারো পাপ। আমি তোমাকে কতবার, ওগুলো আমার ভুল ছিল, তার জন্য তো 1000বার ক্ষমা চেয়ে নিয়েছি। আমাকে ছেড়ে দিচ্ছ না কেন? ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু অপরাধ করলে সেটাকে শাস্তি দিতে হয়। সুহানি, শাস্তি। এসব শুনে সুহানির চোখের জল চলে আসে, আর রাজীবও হাসতে হাসতে তাদের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু বেচারি সুহানি সারা রাত জানালার পাশে বসে কান্না করতে থাকে। সকাল হতে হতে সে বুঝতে পেরে যায় এই বাংলোতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সম্পর্কের অবনতি হওয়ার ফলে সুহানি যদি এই চাকরিটা না ছাড়তো, তাহলে আজ একজন সাংবাদিক হিসেবে সেই বিষয়টির গভীরে চলে যেত। কিন্তু তার অনাগত সন্তানের কথা ভেবে সেই বাংলো ছেড়ে চলে যাওয়াটাকেই ঠিক মনে করে। পরের দিন সকালে সুহানি যখন তার জিনিসপত্র প্যাক করে এই বাংলো থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন রাজীব তাকে থামিয়ে দেয়। তারপর ধীরে ধীরে এই বিষয়টি বিতর্কে পরিণত হয় এবং এই তর্ক থেকে ঝগড়া শুরু হয়। বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটা পর্যায়ে রাজীব প্রথমবারের মতো সুহানির গায়ে হাত তোলে, তারপর তাকে অন্ধকার রুমে আটকে রাখে। সুহানি কাঁদতে কাঁদতে রাজীবের কাছ থেকে মুক্তি চাইতে থাকে, কিন্তু রাজীব তার একটি কথাও শুনে না। ক্লান্ত হয়ে সুহানি ওই রুমের ভেতরে থেকে মোমবাতি আর ম্যাচ খুঁজে বের করে। মোমবাতি জ্বালানোর পরে ঘর আলোকিত হয়ে গেলেও সুহানির মন খারাপ হয়ে যায়। আস্তে আস্তে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করলো তার পকেটে কিছু একটা আছে। সে যখন ওটা বের করে তখন দেখে সেটা সেই চিঠিটা। সে ওটাকে একটি খালি কাগজ ভেবে পুড়িয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু যখনই সে ওই কাগজটাকে আগুনের কাছে নিয়ে যায়, তখন সে কাগজের উপরে লেখা অক্ষরগুলো পরিষ্কার ভাবে দেখতে পায়। এটা দেখে সুহানি বুঝতে পেরে যায় যে এই চিঠিটা লিখেছে সে কালি নয়, অ্যাসিডিক জেল ব্যবহার করেছে, যেটা গরম তাপে দেখা যায়। অক্ষরগুলো দেখার সাথে সাথে সুহানি ওই চিঠিটা পড়তে শুরু করে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে সে পুরো চিঠিটার ব্যাপারটা বুঝতে পেরে যায়। সত্যটা জানার পর সুহানি পায়ের নিচের মাটি সরে যায়। কোনো মানুষের ভেতরে এতটাও নিষ্ঠুরতা থাকতে পারে, সেটা সে আজ জানতে পারলো। সবকিছু জানার পর সুহানি একজনের জন্য অপেক্ষা করতে শুরু করে। সেই একজন ছিল ম্যাডাম লিলি। আজ রাতে সুহানি ওই ইচ্ছাটা পূরণ হতে চলেছিল। রাত হতে ম্যাডাম লিলি সুহানিকে বেসমেন্টে নিয়ে যায়, আর তাকে বড় একটা অপারেশন টেবিলের উপর বাঁধতে বাঁধতে বলে, অনেক দিন পর আমি আবার আমার যৌবন উপভোগ করতে পারবো। এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। আমি তোর আসল পরিচয় জেনে গিয়েছি। তোর কি মনে হয় অনাগত সন্তানের মাংস খেয়ে তুই চিরকাল তো জোয়ান থাকতে পারবি? এটা একটা পাপ, এর জন্য উপরওয়ালা তোকে কখনো মাফ করবে না। আরে মাফ চাই বা কে? তুই জানিস মৃত্যুর পর কোনো ব্যথা অনুভব হয় না। ব্যথা অনুভব করার জন্য জীবিত থাকতে হয়। এক মুহূর্তের মধ্যেই আমাদের সব ইচ্ছা শেষ হয়ে যায়। এই কথা বলে ম্যাডাম লিলি স্কেলটা হাতে তুলে নিতেই সুহানি নিজের চোখ বন্ধ করে বলতে থাকে, মা মা। একদিন কুমুদকে মিথ্যে বলে ডেলিভারি ম্যান ম্যাডাম লিলির কাছে পাঠিয়ে দেয়। কুমুদ একটা চিঠিতে এসব কথা লিখে ফেলে, কিন্তু আফসোস সে তার মেয়ের জন্য লেখা শেষ চিঠিটা তার কাছে পৌঁছে দিতে পারেনি। বন্ধুরা,
আমাদের আজকের গল্পটি দ্বিতীয় যুদ্ধের সময় ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যাতে কানাডায় বসবাসরত এক দম্পতি একটি মেটার্নিটি হাউস চালাতো। সেখানে সেই সব সিঙ্গেল মাদারদের ডেলিভারি করানো হতো যাদের সাপোর্ট করার মতো এই দুনিয়াতে কেউই ছিল না। কিন্তু ব্যাপারটা শুধু এখানেই দমে যায়নি। যেই সব শিশু মিশ্র বর্ণ নিয়ে জন্মগ্রহণ করত, তারা তাদের একটি বাক্সে ভরে জীবিত দাফন করে দিত, আর যেসব বাচ্চা সুন্দর হতো তাদের বিক্রি করে ফেলা হতো। ওই মেটার্নিটি হাউসটা সেই সময় একটি বাচ্চা কেনার দোকান হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনার শিকার হয়ে এই ভুক্তভোগী ওই সব ঘটনার উপর বেশ পরে একটি বই ছাপায়। সে ওই বইটার নাম দেন বাটার বক্স বেবিজ। আর আমাদের লেখক নীতিশ কুমার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তার নিজের শব্দ দিয়ে গল্প তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। সুমিত্রা ঘন অন্ধকার রাতে জঙ্গলের একটি পাতলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার চারদিকে মৃত্যুর নিস্তব্ধতা ছেয়েছিল। সুমিত্রার শ্বাস গরম ছিল, আর তার আশেপাশের এলাকা লাশের মতো ঠান্ডা। সে মনে মনে বিড়বিড় করে কি যেন বলছিল, যেটা সে ছাড়া আর কেউই শুনতে পাচ্ছিল না। তখনই কেউ একজন সুমিত্রাকে পেছন থেকে ডেকে বলে, মনে হচ্ছে তুই তোর জিদ পূরণ করেই ছাড়বি। কতবার বলেছি তুই যা চাইছিস তা আমি তোকে দিতে পারবো না, তাহলে প্রতি আমাবস্যা রাতে কেন আমার কাছে আসিস? আওয়াজ শুনে সুমিত্রার নিঃশ্বাস একদম ঠান্ডা হয়ে যায়। হয়তো সে এই আওয়াজটাকে আগে থেকেই চিনত, আর এই আওয়াজের পেছনে থাকা চেহারাটাকেও। এখন সুমিত্রার ভয় গায়েব হয়ে গিয়েছিল, তাই সে তখন আর পিছনে ঘুরে তাকায়। এক অঘুরি গাছের সাথে উল্টো ঝুলে নিজের সাধনার বিলীন ছিল, আর গুনগুন করে মন্ত্র পড়ছিল। আঘুরি বাবা, আপনিও তো আমার কথা মানতে চান না। আপনার জন্য তো কত ছোট কাজ এটা, যার জন্য আমি প্রায় 12 অমাবস্যা ধরে আপনার কাছে আসছি, আর আজ 13তম। অন্তত আজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। সুমিত্রার কথা শুনে অঘুরি বাবা তার চোখ খোলে। তাকে দেখে সুমিত্রা কাঁপতে শুরু করেছিল, কারণ অঘুরি বাবার কোনো চোখ ছিল না, চোখের জায়গায় কালো গর্ত ছিল। কিন্তু তবু অঘুরি বাবা সব কিছু পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছিল। সুমিত্রাও তার জিদ ধরে বসেছিল। সুমিত্রার ভীষণ ভয় হয়েছিল, কিন্তু তবু সে পিছনে সরে যায়নি। অঘুরিও এখন সুমিত্রার সামনে এসে দাঁড়িয়েছিল। কিন্তু তুই কেন চাইছিস এসব? তুই কি এখন পারবি আমাদের মতো একজন হতে? আমার মতো সংসারের সুখ ছেড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে। তোর আশেপাশে কেউই থাকবে না। তোর সাথে কথা বলার মতো সব কিছু ত্যাগ করতে হবে তোকে, এমনকি শারীরিক সুখটাও। অঘুরি বাবার কথা শুনে সুমিত্রার চেহারায় হাসির রেখা ফুটে উঠেছিল। সে আর কোনো কিছু না ভেবেই অঘুরিকে বলে, বাবা, আমি এই সবের জন্য রাজি। ব্যাস, আপনি আমাকে আপনার দাসী বানিয়ে নিন। আমি আঘুরি হতে চাই, আর আমি জানি আপনি আমাকে আঘুরি বানাতে পারবেন। সুমিত্রার জেদের সামনে অঘুরি একটি কথাও বলে না। অঘুরিও লম্বা একটি শ্বাস নিয়ে সুমিত্রাকে বলে, তবে একটি শর্তে, তোমার আমাকে সেই সব কিছু বলতে হবে। কি এমন হয়েছিল তোমার সাথে, আর কেন প্রতিশোধের আগুনে দিন রাত পড়ছো তুই? অঘুরির কথা শুনে সুমিত্রার চোখ ভিজে আসে। হয়তো তার কুৎসিত অতীতের কথা তার মনে পড়ে গিয়েছিল। বাবা, আমি একজন বেশ্যা। আমি আমার শরীর বিক্রি করে টাকা উপার্জন করি। না মা আছে আর নাই বাবা। এটা দেখে এক অর্ধবয়সী লোক বালবান্ধ আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, শারীরিক সুখ ভোগ করে, আর যখন মন ভরে যায় তখন কিছু কাগজের টুকরোর বিনিময়ে আমাকে বাঙ্গালের সোনা কাচিতে বিক্রি করে পালিয়ে যায়। প্রথম কয়েকদিন আমি তাদের একটি কথাও শুনিনি, কিন্তু কথায় আছে না, আমাদের তখনই মরতে হয় যখন আমাদের মৃত্যু চলে আসে। তারপরও পরিস্থিতি আর ক্ষুধার সামনে আমাকে নত হতে হয়। প্রতি রাতে চাদরের মতো পড়ে থাকা আজব আজব লোক আসতো, কিন্তু তাদের মাঝে আমি সেই বালাবান্ধের চেহারাটাই দেখতে পেতাম। এরা শুধু আমার বিবস্ত্র শরীরটাকেই দেখতো,
জীবন সেই বিছানার চাদরের মতো পার হয়ে যাচ্ছিল। তারপর এক রাতে সে আসে আমার উজাড় আর বরবাদ হওয়া জীবনের সুগন্ধ নিয়ে। এই কথাগুলো বলার সময় সুমিত্রার চোখ চমকাচ্ছিল। তার আপন মানুষের কথা তার মনে পড়ে গিয়েছিল। কে এসেছিল সুমিত্রা, আর তুমি কার কথা বলছো? এ কথার উত্তরে সুমিত্রা মুচকি হেসে অঘরীকে বলে, রাজীব নাম ছিল তার, কলকাতার একটি কলেজে পড়তো। প্রথমবার যখন সে আমাকে আমার কাপড় খুলতে দেখে তখন সে কাঁপতে শুরু করেছিল, বলেছিল এটা আমার ফার্স্ট টাইম, আমরা কি শুধু কিছু কথা বলতে পারি? এটাই ছিল আমার জীবনের প্রথম পুরুষ যে আমার সাথে শুধু কথা বলতে চাইছিল। নয়তো এর আগে যতগুলো পুরুষের সাথে আমার দেখা হয়েছিল সবাই আমার সাথে যাই হোক ধান্দার সময় ছিল, আর আমার কাছে এসব ফালতু জিনিসের জন্য একদমই টাইম ছিল না। তাই আমি ওকে আমার রুম থেকে বাইরে বের করে দিই। আসলে যখন আমাদের ধান্দার নিয়ম কানুন শেখানো হয়, এটাই শেখানো হয় যে কখনো আমরা ধান্দায় নিজেদের মন লাগাবো না। এই কথাগুলো বলে সুমিত্রা কান্না করতে শুরু করেছিল, যা দেখে অঘরী অবাক হয়ে গিয়েছিল। কি হয়েছে সুমিত্রা, তুমি ঠিক আছো তো? তারপর কি সেই ছেলেটা আবার এসেছিল তোমার কাছে? কিছু তো বলো। হ্যাঁ বাবা, সে আবার এসেছিল, কিন্তু এবার তার শরীরের একটি অঙ্গ কাটা ছিল, তার একটি হাত ছিল না বাবা। মানে কি হাত ছিল না? হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু এটা বলো, যখন সে আবার তোমার কাছে গিয়েছিল তখন কি সে শুধু তোমার সাথে কথা বলতে চেয়েছিল নাকি আর অন্য কিছু? অঘরীর এই কথা শুনে সুমিত্রা বলে, হ্যাঁ বাবা, এসেছিল, কিন্তু এবারও সে আমার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু তার একটি হাত কাটা দেখে আমি এবার তাকে আর তাড়িয়ে দেইনি, বরং আমি নিজেই তাকে বলি, বলো কি বলতে চাও। কিন্তু অবাক করার ব্যাপার হলো সে আমাকে কিছুই বলেনি। আমি অনেক জিজ্ঞাসা করি, ব্যাস এক নজরে ভালোবাসার চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিল। সুমিত্রার গল্প শুনে এখন অঘরী এই গল্পের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল। সে অবাক হয়ে আবার সুমিত্রাকে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে কোনো পাগলের সাথেই দেখা হয়েছিল, কিন্তু তুমি কি সত্যিই সেই পাগলের জন্য অঘরী হতে চাও? হ্যাঁ বাবা, আমি সেই পাগলের জন্যই আঘুরি হতে চাই। সত্যি বলতে সে কোনো পাগল ছিল না। আসলে সেই রাতের পর সে আরো 3 বার আমার কাছে এসেছিল, কিন্তু প্রতিবারই তার শরীরের একটি অঙ্গ গায়েব হয়ে যেত, আর প্রতিবারই সে আমার সাথে কথা বলতে চেয়েও চুপ হয়ে থাকতো। শুধু ও আমাকেই দেখতো। সত্যি বলতে ওর চোখগুলো আমাকে অনেক কিছু বলতো, যেটাকে হয়তো আমি কখনো পড়ার চেষ্টাও করিনি। সে হঠাৎ করে আমাকে দেখে খুশি হয়ে যেত, আবার মাঝে মাঝে কান্না করত। তো তুমি কি তাকে তার শরীরের এই গায়েব হয়ে যাওয়া অঙ্গগুলোর ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করনি? কি এমন করতো সে, আর কি রকম ভালোবাসা ছিল? না, আর কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু শোনারও নেই। ব্যাস পাথরের মতো কারো দিকে তাকিয়ে থাকা, এগুলো তো আমার চিন্তা ভাবনারও বাইরে। অঘরী বাবা যদিও সুমিত্রার কথা পুরোপুরি বিশ্বাস করছিল না, কিন্তু সুমিত্রার সাথেই তো এইসব ঘটেছিল। এখন সে কিভাবে এগুলো অস্বীকার করবে? কিন্তু সুমিত্রার কাছে অঘরীর সব প্রশ্নের উত্তর ছিল। বাবা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, সে প্রথম দেখার পর আরো 3 বার আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তার সাথে দেখা হওয়ার সময় সে আমাকে সব কিছু বলেছিল সে এক আঘুরির কাছে তার শরীর বিক্রি করে দিয়েছে, যে প্রতি অমাবস্যায় তার শরীরের একটি অঙ্গ কেটে নিত। মরার পর তার আত্মা সে আঘুরি কবজায় থাকবে। তাই আমি আঘুরি হতে চাই, যেন আমি সেই আঘুরির হাত থেকে রাজীবের আত্মাকে মুক্তি দিতে পারি। সুমিত্রার সব কথা শোনার পর অঘরী শুধু এইটুকুই বলে, কাল থেকে আগামী 13 মাস পর্যন্ত আমার সাথে শ্মশানে যেতে হবে। সেখানে আমি তোমাকে সব বিদ্যা, সব তন্ত্রমন্ত্র শিখাবো। অঘরীর কি সাধনা হয়, অঘরীর গুরুত্ব কি, সব কিছু। বাবার সম্মতি পাওয়ার পর সুমিত্রা তৎক্ষণাৎ বাবার পা ছোঁয়ে, আর পরের দিন থেকেই অঘরীর সাথে সুমিত্রা শ্মশানে গিয়ে সাধনা করতে শুরু করে। অর্ধ জ্বলন্ত লাশের মাংস খাওয়া, তো কখনো কাঁচা মাংস কাকদের খাওয়ানো, কখনো কখনো ঘন্টার পর ঘন্টা জন্তু জানোয়ারের উপরে বসে মন্ত্র উচ্চারণ করা।
অবশেষে সেই দিন চলেই আসে যেদিন সুমিত্রা অঘরী সিদ্ধিপ্রাপ্ত হয়। প্রথমে সে তার গুরুর পা ছোঁয় আর নিজেকে মঞ্জিলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় বাবা সুমিত্রাকে জিজ্ঞাসা করে, সুমিত্রা, তুমি তো আমাকে বললে না সেই অঘরী কে ছিল যার কাছে তোমার রাজীবের আত্মা আছে? একথা শুনেই সুমিত্রার চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সে তার দাঁতে দাঁত কামড়ে বলে, বাবা, সেই জল্লাদের নাম আঘুরি নান্দা। অঘরী নান্দার? সুমিত্রা, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? সে অঘরী জিনদের নিজের কাবুতে রাখে, আর আমার শক্তি শুধুমাত্র মানুষ আর প্রাণীদেরই নিজেদের কাবুতে আনতে পারে। আমরা জিনদের সামনে এক মুহূর্ত টিকতে পারবো না। অঘরী হওয়ার পর যদিও সুমিত্রার হাবভাব যদিও বদলে গিয়েছিল, কিন্তু তার জেদ আর তার রাগ এখনো আগের মতোই ছিল। বাবা, মরে তো আমি আগে গিয়েছিলাম, এখন তো শুধু একজনকে মুক্তি দেওয়ার জন্য ব্যাস কয়েকটি শ্বাস বেঁচে আছে। একথা বলেই সুমিত্রা সোজা অঘরী নান্দার কাছে যাওয়ার জন্য রওনা হয়। এমন সময় সুমিত্রার গুরু বলে, দাঁড়াও সুমিত্রা, এই লড়াইয়ে তুমি একা না, আর তুমি একা এই লড়াই জিততেও পারবে না। তোমাকে আমার প্রয়োজন অবশ্যই পড়বে। একথা বলেই অঘরী আর সুমিত্রা সোজা আঘরী নান্দার কাছে চলে যায়, যে আগে থেকেই একটি লাশের উপর বসে তপস্যা করছিল। আঘরী নন্দা, দেখ এসে পড়েছি আমি। আগের বার তুই আমাকে এটা বলে ছেড়ে দিয়েছিলি যে আমি শুধুমাত্র তুচ্ছ একটি মানুষ, তো নে, আজ আমিও তোর মতো একজন আঘরী। যদি তুই তোর প্রাণ বাঁচাতে চাস তাহলে এক্ষুনি আমাকে আমার রাজীবের আত্মা দিয়ে দে, নয়তো। সুমিত্রার কথা শুনে অঘরী নান্দার চোখ খুলে যায়। তার তপস্যা সুমিত্রার কারণে ভেঙে গিয়েছিল। ব্যাপার না, তোকে তখন আমি মারিনি, কিন্তু এখন ঠিকই মেরে ফেলবো। এ কথা বলেই অঘরী নান্দা লাশের উপর থেকে উঠে যায়, আর কিছু মন্ত্র পড়ে লাশের দিকে তাকাতেই লাশের চোখ খুলে যায়, আর সে সোজা সুমিত্রা আর অঘরীকে মারার জন্য তাদের দিকে এগিয়ে যায়। সুমিত্রা, এই লাশের মধ্যে অঘরী নান্দা একটি জিন ঢুকিয়ে দিয়েছে, ওকে হারানো এতটা সহজ হবে না। একথা বলেই সুমিত্রা আর বাবা দুজন একসাথে মন্ত্র পড়তে শুরু করে, আর দেখতে দেখতে সেই লাশের টুকরো 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 হয়ে যায়। কিন্তু পরক্ষণেই সেই লাশ আবার আগের মতো হয়ে যায়, আর এইবার আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু সুমিত্রাও হার মানার পাত্রী নয়, তাই দুজন তখনও মন্ত্র পড়েই যাচ্ছিল। তখনই সেই লাশ সুমিত্রার গুরুর গলা চেপে ধরে, আর সুমিত্রা চোখের সামনে তার দুই টুকরো করে ফেলে। কিন্তু সুমিত্রা হার মানতে চাইছিল না। সে এমন এক মন্ত্র পড়তে শুরু করে যার ফলে সেই লাশের শরীরে আগুন ধরে যায়। লাশকে জ্বলতে দেখে অঘরী নান্দাও অবাক হয়ে যায়। সে চিৎকার করে সুমিত্রাকে জিজ্ঞাসা করে, এটা কিভাবে করলে তুমি? কেউ এমন কিভাবে একটি জিনের আত্মাকে এক মুহূর্তের ভেতরেই শেষ করে দিতে পারে? কে তুমি? কোন বিদ্যা শিখে এসেছো তুমি? অঘরী নান্দা এখন তার মৃত্যুকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল, কিন্তু সুমিত্রা এমন এক মন্ত্র পড়ে যে অঘরী নান্দা এক মুহূর্তের মধ্যেই বাতাসে উঠতে শুরু করে। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন কেউ তার হাত পা টেনে তার শরীর থেকে হাত পা আলাদা করে দিতে চাইছে। বল, তুই রাজীবের আত্মাকে মুক্তি দিবি কিনা? অঘরী নান্দা কোনো জবাব দেওয়ার আগে সুমিত্রা এত জোরে চিৎকার করে যে অঘরী নান্দার শরীর থেকে তার একটি হাত ছুটে যায়। অঘরী নান্দা বাতাসের মধ্যে ছটফট করছিল। বল, তুই রাজীবের সাথে কেন এমনটা করেছিলি? বল, নয়তো আমি। আরও একবার সুমিত্রা চিৎকার করে ওঠে, আর অঘরী নান্দার শরীর থেকে তার আরেকটি হাত ছুটে যায়। সুমিত্রা অঘরী নান্দাকে সেরকম মৃত্যু দিচ্ছিল যেমনটা সে রাজীবকে দিয়েছিল। অঘরী নান্দার ব্যথার কোনো সীমাই ছিল না। সে ব্যথায় কাতরাতে কাতরাতে সুমিত্রাকে বলে, আমি এই পৃথিবীর সবচেয়ে বড় অঘরী হতে চেয়েছিলাম, আর এজন্য আমার একটি জীবিত শরীর প্রয়োজন ছিল, যে তার একটি অঙ্গ আমাকে দেবে, কিন্তু তার শরীরও জীবিত থাকবে। তখন আমার কাছে রাজীব আসে। তার এইডস ছিল, এমনিতেও মরতেই চলেছিল। এর বদলে আমি তার পরিবারের লোকদের কোটি কোটি টাকা দেই, আর রাজীব আমাকে তার শরীর,
আমি তোর কথা শুনতে প্রস্তুত। নে, আমি এক্ষুনি তোর রাজীবের আত্মাকে মুক্ত করে দিচ্ছি। ব্যাস, তুই আমাকে জীবিত ছেড়ে দে। একথা বলে অঘরী নান্দা কিছু মন্ত্র পড়ে। তার পরক্ষণে রাজীবের আত্মা অঘরী নান্দার শরীর থেকে বেরিয়ে আসে, সুমিত্রার সামনে এসে দাঁড়ায়। তারপর রাজীবকে দেখে সুমিত্রার চোখে জল এসেছিল। সুমিত্রাও তৎক্ষণাৎ রাজীবের আত্মাকে জড়িয়ে ধরে। সুমিত্রা রাজীবের আত্মাকে শুধু এতটুকুই বলে, রাজীব, তুমি আমার সত্যিকারের ভালোবাসা। তারপর কিছু মন্ত্র পড়ে যাতে রাজীবের আত্মা সুমিত্রার ভিতরে ঢুকে যায়। সুমিত্রার অর্ধেক চেহারা রাজীবের হয়ে গিয়েছিল, আর অনেক দিন পর সুমিত্রার চেহারায় হাসি দেখা যাচ্ছিল। সে খুশি হয়ে শ্মশান ঘাট থেকে বেরিয়ে যায়, আর অঘরী একা একাই শ্মশানের মধ্যে চিৎকার করতে থাকে। তার পরক্ষণে অঘরী নান্দার শরীর এক ঝটকায় ফেটে যায়। সুমিত্রা তার প্রতিশোধ পূরণ করে নিয়েছিল। অবশেষে একজন বেশ্যাও তার ভালোবাসা পেয়ে গিয়েছিল। আমি গত 2 বছর ধরে কয়েদি নাম্বার 369কে বিনা অপরাধে মুক্ত করার চেষ্টা করছি। আসলে কয়েদি 369 পৃথিবীর জন্য সেই জঘন্য অপরাধী যার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যদি তাকে এখন পাবলিকের মাঝে ছেড়ে দেয়া হয় তাহলে তারা তাকে মৃত্যুর কোলে শুইয়ে দিবে। আমি প্রথমে একটি খবরের পত্রিকায় দুশান্তের অপরাধের খবর পড়েছিলাম। এক অপরাধী যার উপর আগে থেকে তার পরিবারের 2 জন সদস্যের হত্যার অভিযোগ ছিল, আর সে অনেক আগে থেকে জেলে নিজের সাজা কাটছে। তারপরেও সে ওই জেলে থাকা আরো 2 অপরাধীকে মৃত্যুর কোলে শুইয়ে দিয়েছিল, তাও আবার শুধু নিজের নখের আঁচড়ে। এই অপরাধের কারণে তার আরো 20 বছরের শাস্তি বাড়িয়ে দেওয়া হয়েছিল। ব্যাস, ওই খবরটাই আমার ওই কয়েদি নাম্বার 369 প্রতি ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল দুশান্ত, আর তার কেসের শেষ শুনানি আজ। আজকের পরে প্রমাণ হয়ে যাবে সত্যি কয়েদি নাম্বার 369 একজন অপরাধী নাকি নিরপরাধ। আমি কোর্টে বসে দুশান্তের আসার অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে 4 জন পুলিশওয়ালা দুশান্তকে শিকল দিয়ে বেঁধে কাঠগড়ায় নিয়ে আসে। আমি যতবার দুশান্তকে দেখি ততবারই তার মধ্যে নতুন কিছু দেখতে পাই। ঘাড় পর্যন্ত চুল, বড় বড় দাড়ি, গোলাকার চোখ, তারা একেবারের জন্য থামে না। ব্যাস, এক চেহারা থেকে অন্য চেহারা দেখতে থাকে। তার আচরণও কারো বিশ্বাস নেই, না জানি কখন পাগল হয়ে যায়, আবার কখন হাসতে শুরু করে, নিজেকে খামচাতে শুরু করবে, কেউ কিছু জানে না। জাজ আসতেই আদালতে কার্যক্রম শুরু হয়ে যায়, আর দুশান্তকে কাঠগড়াতে এনে দাঁড় করিয়ে দেয়া হয়। আমার প্রসিকিউটর মিস্টার ভার্ট একজন সরকারি উকিল হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, যার সুনাম দিল্লি কোর্ট পর্যন্ত ছড়িয়ে আছে। জজ সাহেব, এই যে ব্যক্তি এখন কাঠগড়ায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, এ কোনো জানোয়ারের থেকে কম নয়। আমি এটাই বুঝতে পারছি না যে মিস দেবিকা এখনো কেন ভাবছে যে 4 জন নিরপরাধ মানুষকে হত্যা করার পরও এই লোকটা জামিন পাবে, যখন কিনা এই অপরাধী নিজেই নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। সে তার পরিবারের 2 জন সদস্যকে হত্যা করেছে, নিজের মা এবং নিজের 8 মাসের ছোট বোনকে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করেছে। তাও আবার যখন তার বয়স মাত্র 6 বছর ছিল। কিন্তু তার নির্মমতা তখনও শেষ হয়নি। জেলে থাকার পরও নিজের 2 কয়েদি সাথীদেরকে নির্মমভাবে হত্যা করে মৃত্যুর কোলে শুইয়ে দিয়েছে এই লোকটা। এইভাবে কোর্টের সময় নষ্ট করার কোনো মানেই হয় না জজ সাহেব। মিস্টার ভার্টের উক্তি শুনে দুশান্ত মুচকি হেসে এক নজরে তাকিয়ে দেখে যাচ্ছিল, কারণ মিস্টার ভার্টের উক্তি শুনে কোর্টে বসে থাকা লোকজনও তাকে নিয়ে কথা বলছিল। তখনই জজ সাহেব অর্ডার বলে সবাইকে শান্ত করে দেয়। মিস্টার ভার্ট, আপনার দলিল তো আমরা শুনে নিয়েছি, এখন একটু মিস দেবিকার দলিলটাও শুনে নেই। আই এম শিওর তার কাছেও বলার মতোই অনেক কিছুই আছে। আর আমি যে হিপনোটেস্টের ব্যাপারে বলেছিলাম তার রিপোর্টটা কি এসেছে? জজ সাহেব বলতে আমার হাতে থাকা টেস্ট পেপার নিয়ে আমি জজ সাহেবের কাছে যাই আর বলি, জজ সাহেব, আমি বলায় আপনি এই হিপনোসিস টেস্টের পারমিশন দিয়েছিলেন। এর রেজাল্টস অবাক করে দেওয়ার মতো। যাকে আইন 4 জন মানুষ হত্যার কারণে সারা জীবন জেলে পচিয়েছে,
আসলে তার এই সময় একজন সাধারণ নাগরিকের মতোই নিজের জীবন পার করার কথা ছিল। আমি যখন এসব কথা বলছিলাম তখন জজ সাহেব অবাক হয়ে বলে, দুশান্তের কি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগ আছে? মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের নাম শোনা মাত্রই আরো একবার কোর্ট গরম হয়ে যায়। জজ সাহেব, এটা কোন ধরনের ফাজলামি চলছে? এই কোর্টে আজ অব্দি তো এই অপরাধীর জন্য কেউ সাক্ষী দিতে আসেনি। এখন যখন তার পক্ষে কোনো সাক্ষী পাওয়া যায়নি, তখন এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের নাটক চালু করে দেওয়া হয়েছে। এখন নিজেই নিজের অপরাধ মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। বাহ! মিস্টার ভাটের কথা শেষ না হতে জজ সাহেব আমাকে জিজ্ঞাসা করে, মিস দেবিকা, এই রিপোর্ট প্রুফ করার জন্য আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ইয়েস মাই লর্ড, আমার কাছে এই পুরো হিপনোসিস প্রসেসের ভিডিও রেকর্ড করা আছে, যেটা দেখার পর হয়তো সবার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। আমি এই কথা বলি ওই ভিডিওটা সবার সামনে প্লে করে দেই। ভিডিওতে দুশান্ত একটি সাইডিং চেয়ারে শুয়ে সক্রেটিস বংশালের প্রশ্নের উত্তর দিচ্ছিল। দুশান্ত, তোমার কি তোমার জীবনের সেই দিনগুলোর কথা মনে আছে যেদিন তুমি সব থেকে বেশি খুশি হয়েছিলে? বংশাল দুশান্তকে হিপনোটাইজ করে গভীর ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আস্তে আস্তে সক্রেটিসের সবগুলো প্রশ্নের উত্তরে দুশান্তের নিজের জীবনের সব স্টোরি বলতে শুরু করেছিল। আমি যখন 6 বছরের ছিলাম, লক্ষ্মী প্রথমবার আমার বাড়িতে এসেছিল। লক্ষ্মী কে দুশান্ত? লক্ষ্মী আমার ছোট বোন। মা ওকে কোনো এক ময়লার ঝুড়িতে পেয়েছিল। মা বলতো ওর আর আমার চোখ দুটোই একই রকম, গোল আর ঘন, তাই আমরা দুজন ভাই বোন। আর দুশান্ত, তোমার মা, তার ব্যাপারেও কিছু বলো। মা খুব ভালো ছিল, সে আমাদের দুজনকে খুবই ভালোবাসতো। আমরা দুজনই তার পৃথিবী ছিলাম। যতই ক্লান্ত হোক না কেন, সে যতই ব্যথা পাক না কেন, আমাদের সে খেয়াল রাখত। ব্যথা পেত? তোমার মা কি এমন কাজ করত? সাইকিয়াট্রিস্টের এই প্রশ্ন শুনে দুশান্ত একদম চুপ হয়ে যায়। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে। হঠাৎ করে তার আওয়াজ একদম ভারী হয়ে যায় আর সে ঘুমরাতে শুরু করে। সে ঘুমের ভিতরে ছটপট করছিল। তার শরীরের হাড়গুলো তখন বাঁকা হয়ে যাচ্ছিল। হেমা আমার জান, কি সুন্দরী না ছিল। যখন আমি প্রথমবারের মতো ওকে দেখি, তখনই আমার ঈমান নড়ে চড়ে গিয়েছিল। আজও তাকে দেখলে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আপনি কে? আমি অঘরী নান্দা, দুশান্তের বাবা। আমি আর দুশান্তের মা হেমা, আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসতাম। সে আমার কাছে কালো জাদু শিখতে চেয়েছিল। বলতো আমি মানুষকে বশ করা শিখতে চাই। আমি ওকে কালো জাদু শিখি, জিন মুক্ত হয়ে যায়। কিন্তু দুশান্ত সারা জীবনের মতো গুনাহগার হয়ে গেল। স্যার, দুশান্ত কোনো খুন করেনি। ওর মাকে আমি মেরে ফেলেছিলাম। আর সেই 2 অপরাধীকেও, যারা দুশান্তকে বিরক্ত করত, তাদেরও আমিই মেরেছি। দুশান্ত কি জানে এই কথাগুলো, যে আপনি ও শরীরে আছেন অন্য আরেকটি পার্সোনালিটি হয়ে? না, আর ওকে আমি জানতে দিতেও চাই না। কারণ ওর মার বপন করা বিষের বীজ এখন একটি গাছে পরিণত হয়েছে। ওর মাকে ও যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ আমাকে ঘৃণা করে। তাই যদি কখনো দুশান্ত জেনে যায় যে তার বাবা এখনো তার মনের কোনো এক কোনায় রয়ে গিয়েছে, তাহলে সে নিজেই নিজেকে মেরে ফেলবে। তাই এই রহস্য যদি আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটাই ভালো। এ কথা বলে দুশান্তের বাবা অঘরীনন্দা দুশান্তের শরীরের মধ্যে হারিয়ে যায়। জজের সামনেও এই কেস পুরোপুরি সাফ হয়ে গিয়েছিল। মিস্টার ভাট আর কিছুই করতে পারেনি, আর জাজ এই কেসের সিদ্ধান্ত দুশান্তের পক্ষে শুনিয়ে দেয় আর তাকে সম্মানের সহিত মুক্ত করে দেয়। আজ দুশান্ত এক স্বাধীন নাগরিক, নিজের জীবনে ভালো আছে। কিন্তু আজও যখন আমার দুশান্তের কথা মনে পড়ে, তখন আমি দুশ্চিন্ত হয়ে পড়ি। এক ছেলে যে তার বাবাকে প্রচন্ড ঘৃণা করে, কিন্তু সেই বাবাই আজও তার শরীরে বন্দী হয়ে আছে, তার রক্ষা করছে। আমরা শুধু মার ভালোবাসাটাই মনে রাখি, কিন্তু এক পিতার বলিদান, আত্মত্যাগ আর ভালোবাসার কথা ভুলে যাই। আপনি কি ভাবেন সম্পর্কের এই ধাঁধাটার ব্যাপারে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা।
আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।